শেয়ার বাজারের খবর দেখতে বসলে বা আলোচনা শুনতে গেলে মাঝে মাঝে মনে হয় না যেন অন্য কোনো ভাষায় কথা হচ্ছে। এরকম কিন্তু অনেকেরই মনে হয়। চলুন আজ আমরা একসাথে এই কোডবুকটা খুলে ফেলি আর বাজারের সবচেয়ে জরুরি শব্দগুলোর সহজ মানে জেনে নিই। কিন্তু আর চিন্তা নেই, এই যে কঠিন কঠিন শব্দগুলো, এগুলোকে আমরা একদম সহজ করে ভেঙে দেখব, যাতে বাজারের ভাষাটা বোঝা যায় আর যে কোনো আলোচনায় অংশ নিতেও কোনো অসুবিধা না হয়। তো কিভাবে এগোবো আমরা? দেখুন, পুরো ব্যাপারটাকে আমরা 4টে সহজ ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে বুঝব মার্কেটের সাধারণ মুড কেমন, তারপর দেখব একটা শেয়ারের ডেটা কিভাবে পড়তে হয়, এরপর জানব ট্রেডারদের মূল চালগুলো কি, আর সবশেষে ট্রেডিংয়ের কিছু নিয়মকানুন নিয়ে কথা বলবো। তাহলে আর দেরি কেন, শুরু করা যাক আমাদের প্রথম ভাগ দিয়ে। দেখুন, কোনো একটা নির্দিষ্ট স্টক বা শেয়ার নিয়ে ভাবার আগে সবার আগে বোঝা দরকার যে পুরো বাজারটা আসলে কোন দিকে যাচ্ছে, তার মুডটা কেমন। এই বাজারের মেজাজ বোঝার জন্য দুটো শব্দ প্রায়ই শোনা যায়, তাই না? বুল মার্কেট আর বেয়ার মার্কেট। যখন দেখবেন বাজার তরতর করে ওপরের দিকে উঠছে, মানে সবাই খুব আশাবাদী, কেনাবেচা করছে, তখন সেটা হলো বুল মার্কেট। আর ঠিক এর উল্টোটা যখন হয়, বাজার পড়তে শুরু করে, সবার মনে একটা ভয় বা হতাশা কাজ করে, সেটাকেই বলে বেয়ার মার্কেট। একটা উদাহরণ দিলে ব্যাপারটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরুন 2008 সালের সেই বিশ্ব অর্থনৈতিক সংকটের সময়টা, তখন মার্কেট ছিল পুরোপুরি বেয়ারিশ। আবার খুব বেশি দিন আগের কথাও নয়, 2020 সালের মাঝামাঝি থেকে 2022-এর শুরু পর্যন্ত আমরা কিন্তু একটা দারুণ বুল মার্কেট দেখেছি। তো এই যে বাজারের একবার ওঠা একবার নামা, এই সামগ্রিক দিকটাকেই বলা হয় ট্রেন্ড। খুব সহজ। বাজার ওপরে উঠলে সেটা বুলিশ ট্রেন্ড, নিচে নামলে বেয়ারিশ ট্রেন্ড, আর যদি দেখেন বাজার মোটামুটি একই জায়গায় ঘোরাফেরা করছে, খুব একটা উঠছেও না নামছেও না, সেটাকে বলে সাইডওয়েজ ট্রেন্ড। আচ্ছা, তাহলে বাজারের বড় ছবিটা তো মোটামুটি বোঝা গেল। এবার চলুন একটু গভীরে যাই, একটা নির্দিষ্ট স্টকের দিকে তাকাই। ঠিক যেন একজন ডাক্তার রোগীর ভাইটাল সাইন্স চেক করছেন, আমরাও সেভাবে একটা স্টকের নাড়ি নক্ষত্র বোঝার চেষ্টা করি। প্রথমেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হলো 52 উইক হাই লো। নামটা শুনেই অনেকটা বোঝা যাচ্ছে, তাই না? এর মানে হলো গত এক বছরে, মানে 52 সপ্তাহে শেয়ারটার দাম সবচেয়ে বেশি কত উঠেছিল আর সবচেয়ে কম কততে নেমেছিল। এই যে সর্বনিম্ন আর সর্বোচ্চ দাম, এর মধ্যেকার যে দূরত্ব, ওটাই হলো স্টকটার ট্রেডিং রেঞ্জ। যদি দেখেন এই রেঞ্জটা অনেক বড়, মানে দামের ওঠানামা খুব বেশি, তাহলে বোঝা যায় স্টকটা বেশ ভলেটাইল বা পরিবর্তনশীল। বার্ষিক চিত্র তো হলো, এবার আসা যাক স্টকটার প্রতিদিনের গল্পে। এর জন্য একটা ছোট অ্যাক্রোনিম ব্যবহার করা হয়, OHLC। ও হলো ওপেন, মানে দিনের শুরুতে কত দামে ট্রেডিং শুরু হলো। এইচ হলো হাই, মানে সারাদিনে দাম সর্বোচ্চ কত উঠেছিল। এল হলো লো, মানে সর্বনিম্ন কততে নেমেছিল। আর সি হলো ক্লোজ, মানে দিন শেষে কত দামে বাজার বন্ধ হলো। ব্যাস, সারাদিনের একটা স্ন্যাপশট। আরেকটা খুব জরুরি জিনিস হলো ভলিউম। ভলিউম মানে আর কিছুই না, একটা নির্দিষ্ট দিনে মোট কতগুলো শেয়ার কেনা বেচা হলো তার সংখ্যা। যদি ভলিউম খুব বেশি হয়, তার মানে হলো ওই স্টকটা নিয়ে বাজারে প্রচুর আগ্রহ রয়েছে, অনেক লোক ওটা নিয়ে কারবার করছে। বেশ, তাহলে আমরা বাজারের ট্রেন্ড বুঝলাম, একটা স্টকের ডেটাও পড়তে শিখলাম, কিন্তু এই সব তথ্য দিয়ে আসলে কি হবে? একজন ট্রেডার এগুলো দেখে কি সিদ্ধান্ত নেন? চলুন এবার সেটাই দেখা যাক আমাদের তৃতীয় ভাগে। সবচেয়ে পরিচিত যে কাজটা, সেটা হলো গোয়িং লং। এটা একদম সহজ। যখন মনে হচ্ছে কোনো স্টকের দাম বাড়বে, তখন সেটা কিনে রাখা, মানে কম দামে কিনে বেশি দামে বিক্রি করার আশা করা। যেহেতু দাম বাড়ার আশা করা হচ্ছে, তাই এটা একটা বুলিশ পদক্ষেপ। কিন্তু যদি মনে হয় স্টকের দাম বাড়বে না, বরং কমবে, তখন লাভ করার কি কোনো উপায় আছে? হ্যাঁ, আছে। আর এখানেই আসে শর্ট সেলিংয়ের মতো একটা দারুণ ইন্টারেস্টিং কনসেপ্ট। এখন মনে প্রশ্ন আসতেই পারে, যে শেয়ারটা আমার কাছেই নেই, সেটা আমি বিক্রি করব কি করে? উত্তরটা হলো, করা যায়। ঠিক যেমন ধরুন, এমন একটা ফোন বিক্রি করা হলো যেটা আসলে বিক্রেতার নিজের ছিলই না। ব্যাপারটা বুঝতে চলুন এই ফোনের গল্পটাই শোনা যাক। ধরুন কারোর সাথে কথা হলো যে তাকে একটা ফোন 16,500 টাকায় বিক্রি করা হবে, টাকাটাও নিয়ে নেওয়া হলো, অথচ ফোনটা কিন্তু তখনও কেনা হয়নি। কিছুদিন পর দেখা গেল ওই একই ফোনের দাম বাজারে কমে 14,000 টাকা হয়ে গেছে। তখন কি করা হলো? বাজার থেকে 14,000 টাকায় ফোনটা কিনে সে ব্যক্তিকে ডেলিভারি দেওয়া হলো। তাহলে লাভ কত থাকলো? পুরো 2,500 টাকা। খেয়াল করে দেখুন এখানে কি হলো। আগে বেশি দামে বিক্রি করা হলো আর পরে কম দামে কেনা হলো। এটাই হলো শর্ট সেলিংয়ের মূল আইডিয়া। তাহলে লং আর শর্ট পজিশনের মূল পার্থক্যটা কি দাঁড়ালো? লং পজিশনে আগে কেনা হয়
পরে বিক্রি করা হয় আর দাম বাড়লে লাভ হয়। আর শর্ট পজিশনে ঠিক তার উল্টো, আগে বিক্রি করা হয়, পরে কেনা হয় এবং দাম কমলে লাভ হয়। তার মানে শর্ট পজিশন নেওয়া হয় তখনই যখন বাজার নিয়ে দৃষ্টিভঙ্গিটা ব্যারিশ বা হতাশাবাদী থাকে। তো ট্রেডারদের মূল চালগুলো তো বোঝা গেল, এবার চলুন আমাদের শেষ ধাপে যাই। এই যে কেনাবেচার খেলাটা চলছে, এর তো কিছু নিয়মকানুনও আছে, তাই না? সেই নিয়মগুলো এবার একটু দেখে নেওয়া যাক। এর মধ্যে খুব জরুরি একটা নিয়ম হলো সার্কিট লিমিট। এটা অনেকটা গাড়ির স্পিড লিমিটের মতো। এক্সচেঞ্জ থেকে প্রত্যেকটা স্টকের জন্য প্রতিদিন একটা প্রাইস ব্যান্ড ঠিক করে দেওয়া হয়, মানে দাম কতটা বাড়তে পারবে আর কতটা কমতে পারবে তার একটা সীমা। যদি কোনো স্টকের দাম হঠাৎ করে সেই আপার বা লোয়ার লিমিট ছুঁয়ে ফেলে, তখন কিছুক্ষণের জন্য তার ট্রেডিং বন্ধ করে দেওয়া হয়। এটা আসলে বাজারকে অতিরিক্ত ওঠানামা থেকে বাঁচানোর একটা সেফটি মেকানিজম। এই লিমিটটা কিন্তু সব স্টকের জন্য একরকম নয়। কোনোটার জন্য হয়তো 2%, কোনোটার জন্য 5, আবার কোনোটার জন্য 10 বা এমনকি 20% হতে পারে। এটা নির্ভর করে স্টকটা কীরকম তার উপর। আরেকটা শব্দ খুব ব্যবহার হয়, স্কোয়ার অফ। এর মানে হলো যে পজিশনটা খোলা হয়েছিল সেটাকে বন্ধ করে দেওয়া, মানে লেনদেনটা শেষ করা। যেমন যদি কোনো স্টক কিনে লং পজিশন নেওয়া থাকে, তাহলে সেটা বিক্রি করে দিলেই পজিশনটা স্কোয়ার অফ হয়ে গেল। আর যদি শর্ট করা থাকে, তাহলে স্টকটা আবার কিনে নিলেই পজিশন স্কোয়ার অফ। সোজা হিসাব। এখন প্রশ্ন হলো, এই সব কেনাবেচাটা আসলে হয় কোথায়? এই বাজারটার নাম কি? শেয়ার বা স্টক যেখানে কেনাবেচা হয়, সেই অংশটাকে বলা হয় ক্যাপিটাল মার্কেট। যেমন আনাজের জন্য সবজি বাজার থাকে, ঠিক তেমনি শেয়ারের জন্য আছে ক্যাপিটাল মার্কেট। তাহলে পুরো আলোচনা থেকে একটা জিনিস নিশ্চয়ই পরিষ্কার হলো, শেয়ার বাজারের এই শব্দগুলো আসলে কোনো রকেট সায়েন্স বা গোপন কোড ল্যাঙ্গুয়েজ নয়। এগুলো হলো একটা বিশেষ বিষয়ের নিজস্ব পরিভাষা। ঠিক যেমন ডাক্তারদের বা ইঞ্জিনিয়ারদের নিজস্ব কিছু শব্দ থাকে, এগুলো আসলে কাজটাকে আরও নিখুঁতভাবে করার জন্যই তৈরি হয়েছে। এখন তো এই ভাষাটা আর অজানা মনে হচ্ছে না, তাই না? তাহলে এবার নিজেরাই একটু ভাবুন তো, বাজারের এখনকার যে ট্রেন্ড সেটা কি ইঙ্গিত দিচ্ছে? এই নতুন শেখার শব্দগুলো দিয়ে বাজারকে এখন কেমন দেখাচ্ছে?